আরাফ ফোনটা কেটে পকেটে রাখলো, কপাল কুঁচকে তুষির দিকে তাকিয়ে থাকলো। ওইটার বাঁকা চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, এখানে কি হচ্ছে? এনিথিং রং? তুষি দাঁত কিরমির করলো। ফোন কান থেকে নামিয়ে কড়া গলায় ওয়েটারকে উদ্দেশ্য করে বলল, না খোকা, কিছুই হয়নি, ঠিক জায়গায় এসে ছক্কা মেরেছ। এবার সেলিব্রেট করো, লেটস সেলিব্রেট। ওয়েটার আরো বোকা বনে গেল, আহাম্মকের মতো প্রশ্ন করলো। মানে? তুষি আবারও কিছু বলতে নিতেই আরাফ এসে তুষির হাত টেনে ধরে। তুষি চমকে তাকায়। আরাফাত তাদের মধ্যে কথা বাড়াতে না দিয়ে টেনে নিয়ে যায় তুষিকে। তুষি বাধা দিতেও পারছে না। আরাফ তুষিকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে পার্কিং এরিয়ায় যায়। গাড়ির সামনে এসে থেমে গেল আরাফ। ছোট্ট দম ছেড়ে তুষির হাত ছাড়লো। গাড়ির দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। ক্রুদ্ধ চোখে তাকালো তুষির দিকে। তুষি দ্বিধান্বিত চোখে তাকালো। ভয় লাগছে তার ভীষণ। কি করবে এখন? সে কি বলে দিবে যে আবারও সে শ্রেয়াকে নিয়ে এসব কিছু করতে এসেছে? কেন এসেছিল সে এখানে? তুষি দীর্ঘ ঢোক গিলল। পিটপিট করে তাকায় আরাফের দিকে। আরাফ শান্ত অথচ রাগ মিশ্রিত দৃষ্টিতেই তাকিয়ে আছে। তুষি আর চুপ থাকতে পারল না, জোর গলায় বলে উঠল, বিশ্বাস করুন, এবার আমি আসতে চাইনি। শ্রেয়া বলল বলেই এসেছি। শ্রেয়া শুধু রাহমেদ ভাইয়ার সাথে দেখা করত, ওদের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে। আমি কিন্তু এসবে নেই, বিশ্বাস করুন প্লিজ। তুষি পিটপিট করলো চোখ জোড়া। আরাফ গম্ভীর চোখে তাকিয়ে তুষির কোমর জড়িয়ে টেনে নিল নিজের কাছে। তুষি ভয়ে চোখ মেলে তাকাতেও পারছে না। আরাফ কাঠ গলায় জিজ্ঞেস করলো, ইগনোর কেন করছো দুদিন? সমস্যা কি মেয়ে? তুষি ফেল করে তাকালো। কিসের মধ্যে কি বলছে সে? তুষি এবার আরো বিপাকে পড়লো। কোনো প্রশ্নের উত্তর সে এখন দিতে পারছে না। আরব উত্তর না পেয়ে তুষির কোমরে মৃদু চাপ দিল। গুছে গেল তাদের মধ্যকার দূরত্ব। আরাব পুনরায় জিজ্ঞেস করলো, এসব লুকোচুরি ফাঁকিবাজি করার কারণটা জানতে চাই। দুদিন এসব সহ্য করেছে, এবার উত্তর দাও। তুষি আমতা আমতা করলো। চোখের দিকে ওদিক ঘুরিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন একটু। আগে উত্তর চাই। তুষি চোখ বন্ধ করলো। সবটা না বলে এখন কোনো উপায়ও নেই। এমন একটা জায়গায় এভাবে ধরে রেখেছে, কেউ দেখলে কি করবে? তুষি চোখ মুখ খিচে বলে ফেলল, লজ্জা পাচ্ছি তাই এড়িয়ে গিয়েছি। তুষি কথাটা বলতে দেরি হলো। আরাফ এক হাত কোমর থেকে সরিয়ে সযত্নে তুষির গালে রাখলো। শীতল স্পর্শে তুষি চোখ তুলে তাকালো। আরাফের চোখে চোখ রাখতেই আরাফ মুখ এগিয়ে নিয়ে তুষির অধর ছুঁয়ে দিল। মত্ত হয়ে গেল তুষির অধরে। তুষি দম বন্ধ করা পরিস্থিতিতে পড়ে গেল। আরাফের থেকে এমন একটা পরিস্থিতিতে এসব আশা করেনি সে। তুষি বেসামাল নিজেকে সামলাতে আরাফের শার্ট খামচে ধরল। আরাফ ছেড়ে দিল কিছুক্ষণ পর। তুষি মুখ নামিয়ে নিল। আরাফ স্বাভাবিকভাবেই তাকিয়ে থাকে তুষির দিকে। তুষির রক্তিম আভায় ছেয়ে যাওয়া মুখশ্রীতে তাকিয়ে মৃদু হাসে আরাফ। তুষির কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিচেল গলায় বলে ওঠে, লজ্জা ভাঙানোর জন্যই তো এত কিছু করলাম, এরপর আর কি করতে পারি বলে দাও। তুষি চোখ খিচে অন্যদিকে তাকালো। কি অসভ্য লোক রে বাবা। আরাফ অধর ছুঁয়ে দেয় তুষির গালে। তুষির মাথা চেপে ধরে নিজের বুকে নেয়। মৃদু দম ফেলে শান্ত গলায় বলে, এমন লজ্জা করবে না। লজ্জা পেলেও আমার কাছ থেকেই পেতে হবে। আর আমি তো আছে, যতবার লজ্জা পাবে ততবার নিজ দায়িত্বেই তোমার লজ্জা ভাঙিয়ে দেব। লাল বর্ণা আকাশে তুলোর ন্যায় মেঘের বিচরণ। সূর্যের অস্তিত্ব সবে ধরণীতে আভা ছাড়ানোর উদ্বেগে মত্ত। অলস ভঙ্গিতে একজোড়া শালিক পাখি সামনে লম্বা হয়ে দাঁড়ানো গাছের ডালে বসে বসে ঝিমোচ্ছে। রিচ চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। ঘুমে অতল বললেই চলে, তবে তার ঘুম হালকা। অল্প আওয়াজে তার ঘুম উবে যায়। মরার মতো ঘুমানোর স্বভাব নেই তার। তেমনি বর্তমানে ধূপধাপ পদধ্বনি আর গুনগুন আওয়াজে হৃদের ঘুম হালকা হলো। চোখ মেলল সময় নিয়ে। চাদর মুড়ি দিয়ে তখনও সে শুয়ে আছে। বোঝার চেষ্টা করলো সেভাবেই কিসের শব্দ হচ্ছে। গুনগুনের আওয়াজটা খুব সন্নিকটে, পরিচিত। ততক্ষণে চাদর সরিয়ে সামনে তাকায়। বিস্ময়ে হতবাক হয়ে গেল। এসব কি দেখছে সে? তড়িঘড়ি করে চোখ ঘুরিয়ে দেয়ালে টাঙানো সাদা রঙের ঘড়িটার দিকে তাকালো। টেনে টেনে 5:30 বাজে। হৃদ অবিশ্বাস্য চোখে তাকালো। কেননা তার সামনে নিশাদ বই হাতে পায়চারি করছে। বিড়বিড় করে পড়ছেও, তবে নিশাদের হাঁটার গতি অতীব অস্বাভাবিক। এমনভাবে পায়চারি করছে যেন কোনো দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। হতবাক হৃদ চাদর সরিয়ে উঠে বসল।
নিশাত একবারও তার দিকে তাকায়নি, এমনকি হৃদ যে উঠে গিয়েছে তারও খেয়াল হয়তো নেই। হৃদ বিছানা ছাড়ল, থম মেরে দাঁড়িয়ে দেখলো কিছুক্ষণ, গলা খাকির দিয়ে বিস্মিত কণ্ঠে প্রশ্ন করেই ফেলল। কি করছো তুমি? নিশাত হাঁটা থামালো, পলক মেলে পূর্ণ দৃষ্টিতে তাকালো হৃদের দিকে। সদ্য ঘুম থেকে ওঠা হৃদকে দেখে পুনরায় দমকা হাওয়া বয়ে গেল শির দ্বারা যায়। চোখ ঝাপটে নিজেকে ঠিক করলো, স্পষ্ট কণ্ঠে বলল, পড়ছি। এত সকালে পড়তে হবে না, ঘুমাও এখন, আমি ডেকে দেবো সময় হলে। নিশাত যেন শুনলই না কথাটা, আগের মতো পায়চারিতে ব্যস্ত হয়ে পড়ল। এক হাতে বই ধরে অন্য হাতে তর্জনী আঙ্গুল দিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টালো। হৃদ কপাল কুঁচকালো। নিশাত শুনছে না কেন তার কথা? পড়তে বললে পড়ে না, আর এখন পড়তে না করছে তারপরও পড়ছে। হৃদ এগিয়ে গেল নিশাতের সম্মুখে। নিশাত পেছনে ফিরে হৃদের সাথে আচানক ধাক্কা খেতে গিয়েও সামলে নিল। চোখ উঠিয়ে হৃদের কুচকানো মুখশ্রী দেখে মুখ অন্যদিকে ফিরালো, পাশ কাটালো হৃদকে। সরে যাওয়ার পূর্বে হৃদ নিশাতের কাঁধ চেপে সামনে আনলো, চেয়ে রইল শান্ত চোখে। মিহি সুরে বলল, পড়তে হবে না বললাম তো, এখন ঘুমানোর সময়, পড়ার সময় হলে পড়বে, এখন না ঘুমালে মাথা ব্যথা করবে সারাদিন, বই রাখো। হৃদ নিশাতের হাত থেকে টেনে নিল বইটা। নিশাদও সামান তালে ছিনিয়ে নিল বই। সাথে সাথে হৃদ বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না, নিশাতের কাণ্ডে অবাক হচ্ছে। এমন করছে কেন মেয়েটা? নিশাত বই হাতে নিয়ে অস্পষ্ট গলায় প্রশ্ন করলো। আপনি এইচএসসিতে কি পেয়েছিলেন? হৃদ বুঝতে পারছে না কিছুই। এই মেয়ে সবকিছু এমন আজব লাগছে। আগে তো নিশাতের চেহারা দেখলেই বুঝে ফেলতো ওর মনের খবর, কিন্তু এখন পারছে না কেন? হৃদ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, প্লাস। আমি গোল্ডেন প্লাস পাবো, আপনার থেকেও ভালো করে দেখাবো, কথা দিলাম। এর জন্য যদি আমাকে সারাদিন পড়তে হয় তাহলে সারাদিন পড়বো, সারা রাত পড়তে হলে সারা রাত পড়বো, খাওয়া দাওয়া বাদ দিয়ে পড়বো, যেভাবেই হোক গোল্ডেন প্লাস পাবো, টপ রেজাল্ট করতেই হবে আমাকে, কারণ ঠোঁট কামড়ে আটকালো নিজেকে। কান্নারা এখনই ধরা দেওয়ার অপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কম্পিত সুরে শেষ করলো কথাটা। কারণ আমি চাই না কখনোই আপনার আর আমার মাঝের কোনো প্রকার গ্যাপের জন্য আফসোস করতে হয় আমাকে। আপনি যেমন আমি তেমন না হতে পারলেও তার কাছাকাছি হব। আমি চাই না এইসবের জন্য আপনি আমাকে দূরে সরিয়ে দিন। আমি পড়ব, কারণ আমি আপনার বুকে জায়গা চাই, ওই জায়গাটা আমার, হারাতে চাই না আমি, তাই আমি পড়ব। হৃদ এগিয়ে এলো, নিশাতের মাথা চেপে ধরলো নিজের বক্ষস্থল বরাবর। হৃদয়ের তোলপাড় ক্ষত বিক্ষত হচ্ছে তার মন। ঝড়ের প্রকট তাণ্ডব চলল তার হৃৎপিণ্ডে। বিষণ্ণতায় ছেয়ে গেল তার সমস্তটা। নিশাত কিছুক্ষণ চুপ থাকলো, হুট করেই কেঁদে ফেললো। বই হাতে জাপটে ধরলো হৃদকে। হৃদ উদ্ভ্রান্তের মতো নিশাতকে চেপে ধরলো নিজের বুকে। এত কষ্ট তো দিতে চায়নি সে তো শুধু দূরত্বের শুরু রেখা টেনে বোঝাতে চেয়েছিল পড়াশোনাটা দরকার। ভেবেছিল হয়তো এই দূরত্বে নিশাত বুঝবে, কিন্তু তার দূরত্ব মাঝে নাজুক, অল্পতেই ভেঙে যায়, অল্পতেই মন ভাঙে তার। নিশাত থামলো, কান্নার গতিবেগ কমলো, তবদা মেরে বুকে পড়ে রইল। সময় নিয়ে হৃদ নিশাতকে ছাড়ালো আলতো হাতে। নিশাতের অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে ম্লান হলো মন। বিষণ্ণ কণ্ঠে বলল, রেজাল্ট চাই আমি, কিন্তু তোমার কষ্টের বিনিময়ে তো চাইনি। আমি বুঝিনি তোমার এত কষ্ট হবে, তোমাকে কষ্ট দেওয়া উদ্দেশ্য ছিল না আমার। বুঝতে হবে তোমাকে দূরত্ব মা, পড়াশোনা প্রয়োজন, সেটা সবার জন্য, কিন্তু একটা মেয়ের জন্য সবচেয়ে প্রয়োজন। কেন জানো? এই যে আমার এত টাকা পয়সা, এসব কিছুর পেছনে আমাকে গাধার মতো খাটতে হয়েছে, তুমি জানো দূরত্ব মা? পড়াশোনার পাশাপাশি আমি আর আরাফ দুজনেই নিজেদের বিজনেস সামলিয়েছি। সারাদিন ভার্সিটি করে ব্যবসায় হাত লাগিয়েছি, বিভিন্ন শোতে গান গেয়েছি। এসব কিছুর পর আজকে এত কিছু, কিন্তু যদি এই আমিটাই না থাকি, মানুষ চিরস্থায়ী না। আজ আমি সুস্থ, কাল আমি হুট করে নাও থাকতে পারি, বুঝতেও পারবে না কি থেকে কি হয়ে গিয়েছে। আমি চলে গেলে কি করবে? আমার যা আছে সেসব দিয়ে চলবে? হ্যাঁ, আমার যা আছে সব তোমার, আর যদি প্রয়োজন হয় তাহলে আমার মা বাবার, কিন্তু এই সম্পদ তো নাও থাকতে পারে, কখন কি হবে কে বলতে পারবে? তুমি যদি পড়াশোনাটা করো নিজের পায়ে দাঁড়াতে পারবে, ইন ফিউচার আমি না থাকলেও তুমি কিছু একটা করতে পারবে, সেলফ কনফিডেন্ট থাকবে। আমার যা কিছু আছে সব টিকিয়ে রাখতে হলেও তোমাকে পড়তে হবে, সর্বোপরি তোমাকে নিজের জন্য পড়তে হবে। এত কিছু তোমার জন্যই করছি আমি, আমার এতে কী লাভ?
আমি কেন চাইবো তোমাকে আমার থেকে দূরে রাখতে? 3 বছর তোমার বিরহে আমি পাগল হয়েছিলাম। এতগুলো বছর পর তোমাকে পেয়েও কেন নিজের করে নিচ্ছি না? আমার কি ইচ্ছে করে না তোমাকে পেতে? যে যাকে ভালোবাসবে তার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাকশন থাকবে, ইটস ন্যাচারাল। আমিও তাদের ঊর্ধ্বে নই, তবুও ছুঁইনি। অপেক্ষা করছি সঠিক সময়ের। তোমাকে এসব বুঝতে হবে। আমার সামান্য অবহেলায় এই অবস্থা। একবার ভাবো তো আমি কি ফেস করেছি। নিষাদ করুণ চোখে তাকালো। সত্যিই তো, এই মানুষটাকে সে কতটা কষ্ট দিয়েছে, কতটা অবহেলা করেছে। এরপরও সবসময় তার ভালোটাই চেয়েছে। নিষাদ নিজের জন্য যা ভাবেনি সেটাই মানুষটা ভেবেছে। নিষাদের চাহনিতে মৃদু হাসলো, দুহাতে তুলে ধরলো নিষাদের ছোট্ট মুখখানা, বলল, অভিমান করে বসে থেকো না আর। এখন ঘুমাবে, তারপর আমি যখন ডাক দিব উঠে পড়বে। খাওয়া দাওয়া বাদ দিয়ে পড়তে হবে না। আমি যেভাবে গাইড করব সেভাবে পড়বে, তাহলেই হবে। নিষাদ মাথা নাড়ে। অভিমান কষ্ট ভেঙে গুড়ি গুড়ি হয়ে সেখানে প্রশান্তির জোয়ার বয়ে গেল। নরম চোখে তাকালো। নিষাদ বেশ ফুরফুরে গলায় আবদার করে উঠল, শুনবো। আপনার বুকে জায়গা দিবেন আমায়, অন্তত তো ঘুমানোর সময়। নিঃসংকোচ আবদার। অনায়াসে হৃদযন্ত্রের শ্রেষ্ঠ অনলের তীব্রতা বেড়ে গেল। প্রেমময় সুখানুভূতিতে হৃদয় ছেয়ে গেল। মৃদু হেসে নিচু হয়ে সন্তর্পণে কোলে তুলে নিষাদকে। নিষাদ লজ্জা পেল, মুখ গুজল হৃদের প্রশস্ত বুকে। হৃদ নিষাদকে শুয়ে দিয়ে পাশে নিজেও শুয়ে পড়ে। হাত থেকে বই রেখে টেনে নিজের বুকে জড়িয়ে ধরে। নিষাদ স্মিত হাসে, জড়িয়ে ধরে নিজের সমস্ত শক্তি দিয়ে। বুকে মুখ গুজে ক্ষীণ সুরে তুলে বলে, আপনার হৃদস্পন্দন আমার হোক। আপনার স্পন্দন থামার সাথে সাথে যেন আমার নিঃশ্বাসও থেমে যায়। ইলুর মেজাজ খারাপ আজকে। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছে 10টার উপরে ঘড়ির কাঁটায় টিকটিক করছে। তড়িঘড়ি করে উঠতে গিয়ে চশমা পড়তে ভুলে গেছে, যার দরুন পরনের ওড়না যে হাতের সাথে অর্ধেক পেঁচিয়ে বাকিটুকু নিচে পড়ে আছে তার খেয়াল ছিল না। উঠতে গিয়ে ওড়নার সাথে পেঁচিয়ে মুখ থুবড়ে পড়েছে। বিকট শব্দে মিসেস অনিন্দিতা ঘরে এসে মেয়েকে এভাবে পড়ে থাকতে দেখে বেশ বকেছেন। ইলুর মনে পড়ে যায় ছোটবেলার কথা। রাস্তায় একবার একটা ছোট্ট বাচ্চাকে দেখেছিল ইটের সাথে বাড়ি খেয়ে থুতনি উল্টে পড়তে। তখন তার মা এসে বাচ্চাটাকে আরো এক ঘা লাগিয়ে দিল। ইলু তখন চেয়েছিল বিস্ময় নিয়ে, বুঝতে পারিনি এমন করার কারণ। বাচ্চাটার কি ইচ্ছে করে পড়েছে যে তার মা উঠিয়ে আরেকটা লাগিয়ে দিল? সেদিন না বুঝলেও আজ বুঝতে পারছে, পড়ে গেছে নিজের বেখালিপনার জন্য, আর সেজন্যই তো মা এসে বকে গেলেন। এটাই কারণ, হতেও পারে। ইলু পাউরুটিতে কামড় বসালো, নিরলসভাবে খেয়ে গেল। মিসেস অনিন্দিতা প্লেট হাতে ইলুর সামনে এলেন। কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ সাজানো প্লেটটা ইলুর সামনে রাখলো। ইলু পাউরুটি রেখে হামলে পড়লো বাদামের উপর। মিসেস অনিন্দিতা নিঃশ্বাস ফেলেন, ধীমে গলায় বলে, ইলু বাদাম চিবোতে লাগলো। মুখেরটা শেষ করলো অনায়াসে। প্লেট থেকে দুটো বাদাম তুলে মুখে দিয়ে বলল, দিব না। লাস্ট মান্থ এক্সাম আছে, ইয়ার ফাইনাল। এরপর সেকেন্ড ইয়ারে উঠে যাব, দ্বিতীয় ধাপে পা রাখবো। মিসেস অনিন্দিতা নাক ফুলালো, চোখ মুখ শক্ত করলেন, কণ্ঠে কাঠিন্যতা এনে বললেন, কি বলতে চাইছো? মিসেস অনিন্দিতা চোখ গরম করলেন। কথাটা বলতে তারও ভালো লাগছে না, কিন্তু বলতেই হবে। নিজের মেয়েকে এভাবে নিঃশেষ হয়ে যেতে দেখতে পারবে না। নিজেকে স্বাভাবিক করলেন, থমথমে গলায় বললেন। ইলু শান্ত চোখে তাকালো মায়ের দিকে। হুট করে মস্তিষ্কে আগুন জ্বলে উঠল তার, নিস্তব্ধ হয়ে গেল খানিক। চশমার কাজ ভেদ করে মায়ের দিকে তাকালো, স্পষ্ট কণ্ঠে জিজ্ঞেস করলো, এত কিছুর পরেও বলবে আমার বিয়ে করা উচিত? ইলু অস্থির হয়ে উঠল, চেয়ার ছেড়ে উঠে গেল। সংক্ষুব্ধ গলায় বলে উঠল, আমার সিদ্ধান্ত তোমার সিদ্ধান্ত, কোনো সিদ্ধান্তই আমার নিয়তি বদলাবে না। আমার ভাগ্যে এসব বিয়ে নেই, আমি চাই না এসব। কার গলায় ঝুলাতে চাইছো আমাকে? আমার মতো মেয়েকে কে বিয়ে করবে? একজন ধর্ষককে যেমন সবাই ঘৃণা করে, তেমনি একজন ধর্ষিতাকে সবাই তার থেকেও বেশি ঘৃণা করেন। কে বিয়ে করবে ধর্ষিতাকে? কেউ করবে না। আমিও আমার অপবিত্র শরীর নিয়ে কারো ঘরে যেতে চাই না। মিসেস অনিন্দিতা ডুকরে উঠলেন, আঁচল টেনে মুখ চেপে কেঁদে গেলেন অনবরত। অশ্রুসিক্ত চোখে তাকিয়ে থাকে ইলু মায়ের দিকে। দৌড়ে চলে যায় সেখান থেকে। ঘরে গিয়ে দরজা আটকে পিঠ ঠেকিয়ে বসে পড়ে ফ্লোরে। এসব কিছু তার জন্য নয়, কখনো নয়। ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়ালটা ছুঁড়ে মারল ইফাজ। সদ্য শাওয়ার নিয়েছে, গা থেকে টুপটাপ জল পড়ছে। ভেজা গায়ে কাউচে বসে পড়ে, চোখ বন্ধ করে ঠোঁট গোল করে শ্বাস ছাড়ে।
অতর্কিতে দরজায় নক করে ভেতরে এসে পড়ে ইফতা। ইফাজকে এমত অবস্থায় দেখে মুখ থমথমে হয়ে যায় তার। কিছুটা থতমত খেয়ে গেল যেন। ইফাজ নিরুদ্বেগ ভঙ্গিতে তাকায় ইফতার দিকে। কাউচ থেকে উঠে কাবার্ডের সামনে দাঁড়ায়, একটা শার্ট বের করে গায়ে পরিয়ে নেয়। ক্রুদ্ধ হয়ে তাকায় ইফতার দিকে। ইফতা আমতা আমতা করে বলে, সরি, নক করে ওয়েট করা উচিত ছিল, পারমিশন না নিয়ে চলে এসেছি, সরি। ইফাজ ইফতার অনুযোগ তোয়াক্কা করল না, গম্ভীর কণ্ঠে বলে উঠল, কেন এসেছিস? তুই কি শিওর ইফাজ যা করছিস ভেবে করছিস তো? বিয়েটা কিন্তু ছেলে খেলা নয়, একবার হয়ে গেলে পরে না আবার আফসোস করতে হয়। ইফাজ চোয়াল গম্ভীর করে। কাবার্ড থেকে ড্যানিম জ্যাকেট বের করতে করতে বলে, ইফাজ যা করে ভেবে চিন্তেই করে, তোকে এসবে মাথা ঘামাতে হবে না। তবুও বলবো, কয়জন মানুষ এসব সহ্য করে? মেনে নে, তুই পারবি তো? নাকি পরে মনে হবে যে যাকে বিয়ে করেছিস তার শরীরে অন্য কারো ছোঁয়া আছে, আর সেই ছোঁয়া শুধু একজনের না। ইফাজ দু কদম সামনে চলে আসে ইফতার। থতমত খেয়ে যায় ইফতা। ইফাজ ফিচেল হাসে, ডান হাত বাড়িয়ে দু আঙ্গুলে গালে চাপ প্রয়োগ করে ইফতার। ইফতা মৃদু কুকিয়ে উঠে। ইফাজ চোয়াল শক্ত করে বলে, ওর গায়ে হাতেরটা কালো দাগ থাক, হাজার পুরুষের ছোঁয়া থাক, আই ডোন্ট কেয়ার। যা হওয়ার হয়ে গিয়েছে, মাইন্ড ইউজ টোটালি মাইন্ড। গাল ছেড়ে দূরে সরে যায় ইফাজ। ইফতা মৃদু বিরক্ত হয়, তবে তা প্রকাশ করে না। গটগট পায়ে চলে যায় ঘর থেকে। ইফাজ ক্ষীণ শ্বাস ফেলে। যা করার তাড়াতাড়ি করতে হবে, অপেক্ষার যে আর সহ্য হচ্ছে না। বসার ঘরে সোফায় পা তুলে পড়ছে তুষি। টি টেবিলে কফি আর ড্রাই ফ্রুটস রাখা। আগামীকাল পরীক্ষা, প্রথমে ইংরেজি পরীক্ষা। তুষির প্রস্তুতি ভালো, অনেকটাই ভালো। এখন শুধু রিভাইজ দেওয়ার পালা। বোর্ড বই থেকে শুরু করে মডেল টেস্ট সবকিছুই তার কভার করা হয়ে গেছে। এখন শুধু এক্সারসাইজগুলো করছে। সেই ভোরবেলা উঠে পড়েছে তুষি। আরাফ তখনও ঘুমে। তুষি ডাকতে চেয়েছিল, পরে কি মনে করে ডাকেনি। লজ্জা কাটিয়ে উঠতে পারছে না সে, কিছুতেই না। আরাফ স্বাভাবিক থাকলেও তুষি অস্বাভাবিক। আরাফকে দেখলে আগে ঝগড়া করতে ইচ্ছে করত, আর এখন শরীর শিউরে ওঠে। চোখে চোখ রাখতে পারে না। হৃদযন্ত্র অস্বাভাবিকভাবে ধুকপুক আওয়াজ তুলে। আরাফের সম্মুখীন হতে চায় না সে। তাই সকালে আরাফের আগেই ঘুম থেকে উঠে বই খাতা নিয়ে চলে এসেছে। এখানে বসে পড়ছে সেই সকাল থেকে। মিসেস আঞ্জুমান ঘুম থেকে উঠে তুষিকে এখানে পড়তে দেখে বেশ অবাকই হন। তুষিকে জিজ্ঞেস করার পর ও তুষি আমতামতা করে, তাই তিনিও আর খাটায় না। কিছুক্ষণ পর নিজেই তুষিকে কফি আর ড্রাই ফ্রুটস এনে দিয়েছে। তুষি খাচ্ছে কম, পড়ায় ডুবে যাচ্ছে বেশি। আরাফ এখনো ঘুম থেকে উঠেনি। কথাটা মাথায় আসতেই ফট করে তাকায় ঘড়ির দিকে। 10:30 বাজে। তুষি কপাল কুঁচকে। এত সকাল করে তো আরাফ বাসায় থাকে না। এতক্ষণে তো অফিস চলে যাওয়ার কথা। তুষি বই রেখে উঠে দাঁড়ালো। উদ্দেশ্য একবার গিয়ে উকি দিয়ে দেখবে আরাফ এখনো ঘরে বসে কি করছেটা কি। 2-3 বার বাড়াতেই কলিং বেল বেজে ওঠে। তুষি হাঁটা থামিয়ে দরজার দিকে তাকায়। মিসেস আঞ্জুমান রান্নাঘর থেকে হাঁক ছাড়েন। তুষি পা চালিয়ে দরজা খুলে দেয় দ্রুত। একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। পরনে কালো বোরখা আর ওড়না বেশ মার্জিতভাবে মাথায় পেঁচানো। তুষি ভদ্রমহিলার আপাদমস্তক দেখে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কাকে চাই? মহিলাটা তুষির কথায় ধার ধারে না, জুতো খুলে ঘর ঢুকে যায়। তুষি হন্তদন্ত হয়ে বলে উঠে, আরে আরে কই যান? পরিচয় তো দিবেন নাকি? দাঁড়ান, আমি এক্ষুনি মাকে ডাকছি। মা, ও মা, দেখো কে যেন ঘরে এসে পড়েছে। মিসেস আঞ্জুমান রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। চিন্তিত ভঙ্গিতে তুষিকে জিজ্ঞেস করে, দেখো না কে এসেছে, পরিচয় না দিয়েই ঘরে এসে পড়লো। মিসেস আঞ্জুমান তাকালেন সোফায় বসে থাকা মহিলার দিকে। ততক্ষণে ঠোঁটে হাসি ফুটল তার। তিনি হাসি মুখে বলে ওঠেন। তুষি ভাবাচেকে খেয়ে তাকায় মহিলাটার দিকে। মেজো আপা? মিসেস আঞ্জুমানের আপা মানে আরাফের খালা আর তার খালা শাশুড়ি। মহিলাটা ওনার ঠিক করে গম্ভীর মুখেই বলেন। মিসেস আঞ্জুমান বুড়ো দমে বোন আপ্যায়নে লেগে গেলেন। তুষিকে বসিয়ে দিলেন মহিলাটার পাশে। তুষি ঠোঁটে ঠোঁট চেপে শক্ত হয়ে বসে আছেন, কেননা মহিলাটা সেই কখন থেকে তার দিকেই তাকিয়ে আছে। মিসেস আঞ্জুমান মিষ্টির প্লেট হাতে নিয়ে তাদের সামনে এলেন। মহিলাটা তুষির দিকে তাকিয়ে থেকেই মিষ্টি হাতে তুলে নিলেন। মুখে নিয়ে এক কামড় দিয়ে মিসেস আঞ্জুমানের উদ্দেশ্যে বলে ওঠে। মিসেস আঞ্জুমান হতবাক হলেন। তুষির দিকে তাকিয়ে দেখলেন তুষি নির্বিকার বসে আছেন। মিসেস আঞ্জুমানকে অপ্রস্তুত তাকাতে দেখে তুষি চোখ দিয়ে ইশারা করলো যে এসব কোনো ব্যাপার না। মহিলাটা এবার তুষির দিকে ফিরলেন, কাঠ গলায় প্রশ্ন করলেন। তুষি ঢোক গিল, মাথা নিচু রেখেই হ্যাঁ বলল। মহিলাটা পুনরায় জিজ্ঞেস করলেন। তুষির লজ্জায় মাথা কাটা যাচ্ছে, ইচ্ছে করছে মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যেতে।
শাশুড়ির সামনে এসব শুনতেও কেমন লাগছে। মহিলাটা তার কথার টান আবারও টানলো। কথাটা গায়ে লাগলো তুষির, দাঁতে দাঁত চাপলো। সে কি বাচ্চা জন্ম নিতে পারবে না? পারবে না কেন? অবশ্যই পারবে। আজই সে আরাফকে বলবে যে সে বাচ্চা জন্ম দিবে। মিসেস আঞ্জুমান পরিস্থিতি সামলাতে তুষিকে বলে ওঠে। তুষি বিনা বাক্যে উঠে দাঁড়ালো। গটগট পায়ে রান্নাঘরে গিয়ে কফি হাতে ঘরে এলো। শরীর তার জ্বলন্ত শিখার মতো জ্বলে উঠছে। বাচ্চার কি এমন আহামরি বিষয় যে সে জন্ম দিতে পারবে না? যত সব। তুষি ঘরে গিয়ে কফির মগ টেবিলে রাখলো। ঘরে চোখ বুলিয়ে দেখলো ঘর আপাতত খালি, মানে আরাফ ওয়াশরুমে। তুষি শান্তির নিঃশ্বাস ফেলে। মনে মনে জল্পনা কল্পনা করতে থাকে কিভাবে সে বলবে বাচ্চার কথা, কিন্তু বাচ্চা তার লাগবেই। পরীক্ষা দিয়ে সে বাচ্চা নিবে। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আরাফ। তুষি চমকে তাকালো সেদিকে। আরাফের পোশাক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আরাফ ফর্মাল গেটআপে আছে। তুষি একটা শ্বাস ফেলে আরাফের সামনে দাঁড়ায়। দম নিয়ে বলে উঠে, আপনার সাথে কথা আছে আমার। আরাফ স্বাভাবিক চোখেই তাকালো, কিছু বলল না। তবে তাকিয়ে রইল শুধু। তুষির কেমন যেন লাগছে, তবুও সে বলবে। জোরে জোরে শ্বাস টেনে জিজ্ঞেস করে ফেলল, আপনার বাচ্চা কেমন লাগে? আরাফ নির্বিকার ভাবে তাকালো। দুহাত আড়াআড়ি ভাবে ভেঙে বুকে গুজে প্রশ্ন করলো। হঠাৎ এই প্রশ্নের কারণ? তুরি আড়ষ্টতায় জুবুথুবু হয়ে গেল। চোখ ঘুরিয়ে ফিরিয়ে আরাফের দিকে নিবদ্ধ করলো। মিনমিনিয়ে বলল, একটা বাচ্চা ঘরে থাকলে আপনার কি খুব অসুবিধা হবে? কথাটা বলেই তুষি আরাফের চোখের দিকে তাকালো। আরাফ ভ্রুকুচকে তুষির কথা বোঝার চেষ্টা করলো। খানিক পর বলল, বাচ্চা আসবে কোত্থেকে বাসা? তুষির ব্যাপক রাগ হলো। সে কি এখন ভেঙে ভেঙে বলবে নাকি সবকিছু? তুষি দাঁতে দাঁত পিষে বলল, কোত্থেকে আবার আসবে? বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসবো, আর না হয়ে গাছ থেকে পেড়ে আনবো। তুষি বলতে বলতে নাক ফুলালো। কপালে বিরক্তিকর ছাপ ফেলে অন্যদিকে তাকালো। আরাফ ঠোঁট টিপে হাসলো। এক হাত বাড়িয়ে তুষির পিঠে চেপে নিজের কাছে আনলো। তুষির মুখের উপর ঝুঁকে কৌতুকে সুরে জিজ্ঞেস করলো, বাই এনি চান্স তুমি তোমার পেট থেকে কমলা রঙের বাচ্চা আমদানি করার চিন্তা করছো না তো? তুষি চোখ মুখ খিচে বন্ধ করলো। আরাফ কি বুঝে ফেললো সবকিছু? উফ, বলাই উচিত হয়নি। আরাফ ফিচেল স্বরে বলল, আমার দিকে তাকাও তুষি। লজ্জায় আড়ষ্ট হলো তুষি। ফিরল না সে, সেভাবেই দাঁড়িয়ে রইল। আরাফ তুষির বাহু ধরে নিজের দিকে ফিরালো। তুষি সংকুচিত নয়নে তাকালো। আরাফ তুষির মুখশ্রী পর্যবেক্ষণ করলো। খানিক পর নেশা মেশানো কণ্ঠে বলে ওঠে, একবার ছুঁয়েছে, এতেই তোমার এই অবস্থা দেখেছো? আর তুমি করছো বাচ্চার চিন্তা? হাউ ফানি। তুষির আর দাঁড়াতে ইচ্ছে করলো না। শ্বাস প্রশ্বাসের নিনাদে সে নিজেই অতিষ্ঠ হয়ে গেছে। আরাফের থেকে ছাড়িয়ে চলে যেতে গেলে আরাফ দুহাতে কোমর পেঁচিয়ে ধরে। তুষি কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, কি করছেন? ওনার কথা মাথায় এনো না। উনি এমনই, কারো কথা বাচ্চা চাইবে আর আমিও শুনবো, এটা ভাবাটা বোকামি। আর সময় তো চলে যাচ্ছে না, বাচ্চা যখন আসার তখন এমনিতে চলে আসবে। তুষি হতবাক হয়ে তাকালো। আরাফ তার মানে সব শুনেছে, কিন্তু কখন? তুষি খারাপ লাগলো। আরাফ কি রাজি না তবে? তুষি মিনমিনে বলে উঠল, আপনি কি চাইছেন না বাচ্চা? তুষির কথায় দীর্ঘশ্বাস ফেলে আরাফ। এই মেয়ের মাথায় এখন বাচ্চার ভূত চাপলে সমস্যা। যা একবার চায় সেটা না পাওয়া পর্যন্ত দম ফেলে না তুষি। আরাফ দুঃখর দৃষ্টিতে তাকালো। তুষির গালে হাতের উল্টো পাশ ছুঁয়ে বলল, আপাতত না, বর্তমানে 18 বছরের এক বাচ্চা পালার দায়িত্বে নিযুক্ত আছে। নতুন করে বাচ্চা পদে করার ইচ্ছে নেই। তুষি চোখ মুখ কুচকালো। এই লোকও তাকে ছোট করছে। আরাফ তুষিকে ছেড়ে চলে যেতে গেলে তুষি হাত বাড়িয়ে আরাফের কলার টেনে ধরে। আরাফ থেমে বিস্ময় নিয়ে তাকায় তুষির দিকে। তুষি কলার টেনে জেদ নিয়ে বলে, আমি বাচ্চা নেবই নেব। আমার কিছুদিনের মধ্যেই বাচ্চা হবে, গ্যারান্টি দিলাম। আরাফ ঠোঁট মেলিয়ে হাসে। কলারে রাখা তুষির হাতের উপর হাত রেখে ফু দিল মুখে। ফিচেল কণ্ঠে বলল, ওকে, অল দ্য বেস্ট। তুষির হাত ছাড়িয়ে চলে গেল আরাফ। আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের উপরে দুটো বোতাম ব্লক করলো। তুষিকে বিস্ময় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বাঁকা হাসলো আরাফ। এই মেয়েকে মোটেও লাই দেওয়া যাবে না, না হলে বাচ্চা নিয়ে পেয়ে বসবে। তুষি ভেঙচি দিয়ে বিছানায় বসে পড়ল, মুখ ফুলিয়ে রইল। আরাফ নিজেকে ঠিকঠাক করে তুষির সামনে দাঁড়ালো। ঠোঁটে হাসির রেখা টেনেই বলল, আমি অফিস গেলাম, আসবো কখন জানি না, কিন্তু তুমি এখন ভালো মেয়ের মতো নাস্তা করে পড়তে বসবে। মেজরিটির থেকে দূরে থাকবে, চুপচাপ ঘরে এসে পড়বে। আর পরে শেষ হলে কীভাবে পরীক্ষার পর বাচ্চা হবে সেসব নিয়েও ভাবতে পারো। আফটার অল গ্যারান্টি দিয়েছ।
আরাব চোখ টিপ দিয়ে বাঁকা হাসলো। তুষির মেজাজ তঙ্গে উঠেছে। সে আঙ্গুল তুলে খিটখিটিয়ে বলল, আপনার মতো খাম্বাকে আমি আর কিছুই বলবো না। আপনিও আর আমার কাছে আসবেন না। আপনাকে বয়কট করলাম আমি। আরাব বিছানায় তুষির দুপাশে হাত রেখে ঝুঁকে পড়ে। তুষি পিছিয়ে যেতেই আরাব তুষির মাথার পেছনে এক হাত রেখে টেনে আনে। অধর কোণে বাকিয়ে বিদ্রুপ করে বলল, আমাকে বয়কট করলে এক্সামের পরে কেন? ইহ জনমেও কমলা, লাল, বেগুনে, নীল কোনো রঙের বাচ্চায় পয়দা হবে না। তো এসব আজে এরা চিন্তা মাথা থেকে সরিয়ে পরে মনোযোগ দাও। সঠিক সময় এলে তোমাকে বলতে হবে না। আমার কাজ আমি নিজে হাসিল করতে পারি। তুষির মাথা চেপে উত্তপ্ত ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় আরাফ। তড়িৎ বেগে সরে ঘর থেকে বেরিয়েও যায়। তুষি বোকার মতো থম মেরে বসেই থাকে সেখানে। অপরাহ্নের আকাশ, স্থিরতা ঘিরে আছে চারিপাশে। আলোক শূন্য আকাশে বিষণ্ণ বাতাসের সমারোহ। সেই বাতাসের ছোঁয়া তীব্রভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে ইলুকে। হলুদ বাসন্তী রঙের শাড়ি জড়িয়ে বসে আছে। মিসেস অনিন্দিতা নাস্তার প্লেটগুলো সাজিয়ে রাখছেন সেন্টার টেবিলে। ইলুর মুখশ্রী বিষাদ ভরা, থমথমে মুখে সোফায় বসে আছেন। মিসেস অনিন্দিতা ইলুকে চুপচাপ বসে থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। ধীর গলায় বললেন, ইলু উঠে দাঁড়ালো। ইলুর চোখ ভিজে নেই, না আছে অশ্রুর কোনো রেখা। তবে মায়ের চোখে স্পষ্ট দেখলো মেয়ের চোখ জোড়ায় কষ্টের ছাপ। কিন্তু তার যে কিছু করার নেই। মেয়ের একটা সুন্দর ভবিষ্যতের চিন্তা তো সব মা বাবাই করেন। তিনিও চান তার মেয়ে ভালো থাকুক, সুখে থাকুক। কোনো এক সুদর্শন রাজপুত্র এসে তার মেয়ের জীবনে প্রবেশ করুক। কেউ একজন তার মেয়ের সব কষ্ট দূর করে দিক। তার সিদ্ধান্তে হয়তো ইলুর ভবিষ্যৎ বদলাতে পারে। মা হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না। তিনি মন থেকে বিশ্বাস করেন সেই সুদর্শন পুরুষ তার মেয়ের জীবনে আসার আলো নিয়ে আসবে। কালো অতীতের সব বিষাদের ছায়া ধুয়ে মুছে দূর হয়ে যাক। ইলু দাঁড়ালো না এক মুহূর্ত, চলে গেল নিজের ঘরে। দরজা ভেরিয়ে দিল সন্তর্পণে। সূক্ষ্ম এক নিঃশ্বাস ছেড়ে বিছানায় হাঁটু ভাঁজ করে বসে পড়ে। হাঁটুতে ভর দিয়ে মাথা টেকিয়ে বাইরে তাকালো। ঠোঁটের কার্নিশ বেয়ে অতি অবহেলায় গড়িয়ে পড়ল অশ্রু। তীব্র ব্যথায় বুক পাঁজর ধরফর করছে। নতুনভাবে ভালোবাসা, নতুন করে সংসার, নতুন কারো ভালোবাসার অতলে সে তলিয়ে যেতে চায় না। সে চায় না কারো জীবনে যেতে। কারো জীবনের বোঝা হয়ে সে থাকতে চায় না। ভালোবাসা বলে কিছু নেই। কেউ একটা ধর্ষিতাকে ভালোবাসবে না। কোনো পুরুষ মানুষ ধর্ষিতাকে নিজের অর্ধাঙ্গিনী করবে না। কেন বুঝতে পারছে না সবাই? ইলু চোখ মুছল, চশমা খুলে পাশে রাখলো। ফোনের তীব্র শব্দে ইলু সচকিত হলো। ঘূর্ণায়মান চোখে বিছানার পাশের টেবিলের উপর থেকে ফোন হাতের তুলে নেয়। স্ক্রিনে বাবা নামটা জলজল করতেই ইলু ঠোঁট কামড়ে ধরলো। সময় ব্যয় করে কাপা কাপা হাতে রিসিভ করে কানে তুলল। ফোন কানে নিয়ে চুপ করেই থাকে সে। ওপাশেও নীরবতা। অবশেষে নীরবতা ভেঙে ওপাশ থেকে নম্র গলায় বলে ওঠে। ইলুর চোখ জোড়া টলমল করে ওঠে। ঠোঁট কামড়েও কান্না আটকাতে পারল না। ঝরঝরিয়ে কেঁদে ফেলল সে। মেয়ের কান্নায় ওপাশের পিতৃহৃদয় যেন থমকে যায়। মেয়ের কান্নার কারণ তার অজানা নেই। বাবা হিসেবে নিজেকে শক্ত করে নিলেন। কণ্ঠে বিনয় স্নেহ মিশিয়ে বললেন। কান্নার ধাঁচ কমিয়ে ঠোঁট ভাঙিয়ে ইলু ক্রুন্ধনরত গলায় বলে, আব্বু আমি বিয়ে করব না। আম্মুকে একটু বুঝিয়ে বলো না প্লিজ। ইলু হতাশ শ্বাস ফেলে ভাঙা গলায় বলে, আব্বু তুমিও জানো আমার বিয়ে না করার কারণ। তোমাকে সব কিছু খুলে বলতে পারবো না আব্বু। তোমার কথা না শুনে জীবনে সব থেকে বড় ভুল করেছি। আর সেই ভুলের মাসুল সারা জীবন গুনতে হবে। মিস্টার জাফর বিগলিত হাসেন, শীতল গলায় বলেন। চুপ রইল ইলু। তার মন যে সায় দিচ্ছে না। বিয়ে নামক শব্দটা শুনতেই বুকের ভেতর অসম্ভব পীড়ায় জর্জরিত হয়ে যাচ্ছে বুক। ইলু সময় নিল উত্তর দিতে। সংকীর্ণ সুরে বলল, তোমার অনুরোধ রাখলাম, কিন্তু আমি যাকে বিয়ে করব তাকে সমস্তটা বলে বিয়ে করব। আমার অতীত জেনে যে আমায় বিয়ে করবে তাকে নিয়ে আমি আমার জীবনের বাকি ধাপগুলো পেরোবো। কিন্তু না জানিয়ে কাউকে ঠকিয়ে আমি কারো কাছে বোঝা হতে পারবো না, কখনোই না। মিস্টার জাফর হয়তো হাসলেন, প্রশস্ত হাসলেন। সরস গলায় বললেন। ইলু গালের উপর জমাট বাঁধা নোনা জল মুছে ফিকে গলায় ব্যঙ্গ করে বলে, কেউ করবে না বাবা, অযথাই তুমি এসব করছো। কেউ করবে না, কেউ না। ইলু আবারও চুপ হয়ে যায়। ভাঙা সুরেই বলে, কত জঘন্য একটা ভুল করার পরেও তুমি কিভাবে আমাকে ক্ষমা করে দিলে আব্বু? মিস্টার জাফর দম্ভ গলায় বলেন। ফোন রেখে থম মেরে বসে রইল ইলু।
তার অশান্ত হৃদয়ে এলোমেলো ভাবনার আগমন ঘটেছে। বাবার কথা মেনে নিয়েছে, কিন্তু তার যে ভালো লাগছে না কিছুই। কোনো পুরুষের আগমন তার জীবনে প্রবেশ করুক, সেটা সে চায় না। তবে বাবার কথা ফেলতে পারবে না সে। ছোট থেকেই তার বাবা সবসময় তাকে শক্ত হতে শিখিয়েছে। কিভাবে জীবনে বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়া যায় সেভাবেই তাকে বুঝতে শিখিয়েছে। সেই বাবার কথা অমান্য করে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। এইবার সে শুনতে চায় বাবার কথা, তবে তার ভেতরে শূন্যতা যে কমছে না। সংকুচিত মন গহীনে অভিভূত হচ্ছে পুরনো জমাট বাঁধা কষ্ট। পাত্রপক্ষের সামনে জড়সড় হয়ে বসে আছে ইলু। চোখ মুখ তার কাঠিন্যতায় আটসাট, চেহারায় কৃত্রিম কোনো প্রসাধনীর ছোঁয়া নেই। চিকন চশমা ভেদ করে ফ্লোরে দৃষ্টি আবদ্ধ রেখেছে। পাত্রপক্ষের কাউকে এখনো ঠিকভাবে দেখেনি। মিনিট 5 হলো ইলুকে এখানে আনা হয়েছে। এসেছে পর থেকে একবারও তাকায়নি সে। একজন মধ্যবয়সী মহিলা ইলুর সম্পূর্ণ বেশভূষা লক্ষ্য করলেন। পরক্ষণেই হাসি মুখে বললেন, কি কপাল! লং ড্রাইভও যদি মেয়ে লাইভ ক্লাস করে, তাহলে তো তার মতো পোড়া কপাল দুনিয়াতে আর একটাও নেই। না জানি বাসার রাতে বিড়াল মারতে গেলে বলে উঠবে, না না এখন না, আগে বুড়িওয়ালা আসরুজ্জামাল স্যারের লাইভ ক্লাস করিনি, তারপর বিড়াল মারার কাজ। আগে পড়া, তারপর বিড়াল মারা। ইলুর ইচ্ছে হলো জমিন ফাঁক করে কোথাও চলে যেতে। ইফাজের মুখে লাগামহীন কথায় কান গরম হচ্ছে ইলুর। ইচ্ছে তো করছে ঠাটি এক চল লাগিয়ে সামনের পাটির দাঁতগুলো ফেলে দিতে, তবে পারবে না। সেই সৎসাহস তো নেই তার। ইলু মনোযোগ দিয়ে ক্লাস করলো। ইফাজের এক হাতের বাঁধনে ইলুর চোখ জোড়া। ইলুর সরু চিকন চশমাটা ইলুর হাতে ঝুলছে। ইফাজ এক হাতে ইলুর চোখ জোড়া বেঁধে নিল, অন্য হাতে ইলুর হাত ধরলো। ইলু না চাইতেও সামনে এগোচ্ছে, তবে বারবার জিজ্ঞেস করছে, কোথায় নিয়ে যাচ্ছেন বলবেন তো? চোখটা ছাড়ুন একটু। আর একটু মিস চশমাবিশ, সামনে গিয়ে ছেড়ে দিব। পা মেলালো ইলু এই অচেনা অজানা যুবকের সাথে। বারবার পড়ে যেতে উদ্যত হতেই বলিষ্ঠ হাতের চাপে নিজেকে সামলে নিয়েছে। ইফাজের চোখের দিকে তাকালে সেই হিংস্র চোখের কথা মনে পড়ে। ছোঁয়ায় সেই হিংস্রতা খুনাক্ষরে টের পায়নি, বরং মনে হয়েছে এই হাতজোড়া তাকে পথভ্রষ্ট হতে বাধ্য করছে। তাকে এক আলোর দিশারিতে টেনে নিয়ে যাচ্ছে, যেখানে নেই কোনো কষ্ট, নেই কোনো কান্নারা, শুধুই আছে অজস্র সুখের বাহার। অনেকটা ইফাজের হাতের উপর ভর দিয়ে এগিয়ে গেল সামনে। বেশ খানিকটা পথ গিয়ে তারপর চোখ জোড়া ছেড়ে দিল ইফাজ, তবে হাত ছাড়লো না। ইলু চোখ মেলল, দুবার পলক ঝাপটালো। চোখ শুরু করে সামনে তাকালেও সব ঘোলাটে লাগলো। ইলু হকচকিয়ে বলে উঠল, আমি কিছু দেখছি না। ইফাজ হো হো করে হেসে উঠে চশমা পরিয়ে দিল সন্তর্পণে। ইলুর মুখের উপর ঝুঁকে ফিচেল সুরে বলল, চশমা ছাড়া দেখবেন কিভাবে? আপনি তো। চাশমিশ? ইলু ঠোঁট ঘুরিয়ে বলল। ইফাজ হাসল, শীতল গলায় বলল, আমার চশমাবিশ। কর্ণগোচর হলো ইফাজের শীতল কণ্ঠ। এই পর্যন্ত বহু মানুষ তাকে চশমা পরা নিয়ে কথা শুনিয়েছে। সবসময় তার পরিপ্রেক্ষিতে ইলুর ব্যাপক রাগ লেগেছে, কিন্তু ইফাজ যে তাকে সরাসরি চশমিশ ডাকছে, তা আবার তার চশমিশ বলেও দাবি করছে। কই, খারাপ তো লাগছে না। কেন খারাপ লাগছে না? রাগও তো লাগছে না, ভালোও লাগছে না। কি লাগছে তাহলে? এক দমকা হাওয়া এসে ছুঁয়ে দিল দুজনকে। বাতাসে মাখামাখি হয়ে গেল দুজন। পল্লব কেঁপে উঠল, তবে চোখ সরল না। ইলু তাকিয়ে রইল ইফাজের নীলাভ চোখে। দৃষ্টি সংযত হলো, তবে এমনি এমনি নয়, বেশ চেঁচামেচিতে। দুজনের ধ্যান ভাঙে। ইলু যেন বেজায় বিরক্ত হলো। হয়তো সে আরো কিছু সময় তাকিয়ে থাকতে চেয়েছিল, পড়তে চেয়েছিল ওই চোখের ভাষা। কেন এত রহস্য সেই চোখে? ইলু বিরক্ত হলো। বিরক্ত হয়েই সামনে তাকালো। ঝিরিঝিরি বাতাসের মাঝে চোখের পলক পড়ল ইলুর। চোখ জোড়া বিস্ময় নিয়ে সামনে তাকালো। চোখ ধাঁধিয়ে গেল মুহূর্তেই। সমস্ত ভালো লাগা যেন ছুঁয়ে গেল তার সর্বাঙ্গে অনায়াসে। দুহাত মুখ চেপে ধরল নিজের। ঝলঝলিয়ে উঠল চোখ। চোখের কোণে ফুটে উঠল একরাশ মুগ্ধতা, মায়া। সামনে ছোট ছোট হাত পা নেড়ে কতগুলো বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। এদিক থেকে সেদিক ছুটে চলেছে, লাফাচ্ছে। কেউ বা এক পা করে এগিয়ে যাচ্ছে, দৌড়ে চলছে ফড়িং ধরার অযথা প্রয়াসে। কারো হাতে রং বেরঙের বেলুন। ইলু চোখ ভিজে আসে। চোখের পলক ঝাপটে তাকায় ইফাজের দিকে, উচ্ছ্বাসিত তার চাহনি। ইফাজ নিষ্পলক তাকিয়ে থাকে। ইলুর ঠোঁটে এক চিলতে হাসিতে যেন তার ঠোঁটের কার্নিশেও হাসি ফুটে ওঠে। ইলু ভেজা গালায় উল্লাসিত কণ্ঠে অবাক হয়ে বলল, ওরা?
ওরা তোমার মিস চশমা, ওদের যত ইচ্ছে আদর করো, যত ইচ্ছা খেলো, যা ইচ্ছা করো। এরা তোমার থেকে দূরে যাবে না। তোমার ভালোবাসার বদলে এরাও তোমাকে ভালোবাসাই ফেরত দিবে। ইলুর চোখে মুখে বিস্ময়, ঠোঁটে হাসি আর চোখে একরাশ মুগ্ধতা। ইলু জানে না এই মুগ্ধতা কার প্রতি, এই পরিবেশের প্রতি, এই বাচ্চাগুলোর প্রতি, নাকি সামনে দাঁড়ানো ছেলেটার প্রতি। ইলু অধর ছড়িয়ে হাসল, বিস্তর এক হাসি উপহার দিল ইফাজকে। এক দৌড়ে চলে গেল সামনে। বাতাসের তালে তালে উড়ে বেড়ালো তার ঘন কালো কেশ। ইফাজ মুগ্ধ হলো, সেই মুগ্ধকর হাসিতে ঠোঁট প্রসারিত হলো। আপন মনেই বিড়বিড় করলো, সমস্ত পৃথিবীর সুখ তোমার একার হোক চন্দ্রা। ধূসরঙা আকাশ, আকাশের বুকে একরাশ বিষণ্ণতায় যেন কেঁদে উঠল। চোখের জলগুলো যেন ঝিরিঝিরি বৃষ্টির ন্যায় গড়িয়ে পড়ল। আকাশের বুকে বিষণ্ণতা, অথচ সেই বিষণ্ণতায় যেন ধরণী আজ মেতে উঠেছে। ঝিরিঝিরি বৃষ্টির ঝাপটায় স্নিগ্ধতা ভর করে ইলুর মুখখানা। এলোমেলো হাওয়ায় লম্বা চুলগুলো উড়ে বেড়াচ্ছে। সবুজ পাহাড়ের উপর এক বিশাল তাঁবু টাঙানো, আশেপাশের গাছগুলো ঘেঁষে ছোট্ট ছোট্ট বেলুন দিয়ে সাজানো। মুখরিত হয়ে আছে বাচ্চাদের হাসিতে, খিলখিলানো হাসিতে যেন পরিবেশও হাসছে। এই হাসি দেখে বুঝি হিংসে হলো আকাশের, তাই তো কেঁদে কেটে একাকার হয়ে যাওয়ার চিন্তায় মত্ত। তাঁবুর নিচটায় ঘাপটি মেরে বসে আছে বাচ্চারা, নিজেদের মধ্যে ফুসফাস চলছে তাদের অনবরত। ইলু মুগ্ধ হয়ে দেখছে বাচ্চাদের, মুগ্ধতা যেন ঘিরে ধরেছে তাদের। বাচ্চাগুলো এত মিষ্টি, ইলু এদের সাথে মাত্র আধ ঘন্টায় মিশে গেছে। এসেছে পর থেকে ইলু সবার সাথে বিভিন্ন খেলায় মেতেছিল। পরক্ষণে বৃষ্টির জন্য ভেতরে এসে বসে থাকতে হচ্ছে। ইফাজ তাঁবুর ধারেই হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার স্বচ্ছ দৃষ্টি ইলুর পানে। ইলু হাসছে, প্রাণবন্ত তার হাসি। বাচ্চাদের তালে তাল মিলিয়ে সেও আজ বাচ্চা হয়ে গেছে। ইফাজ নিজ মনেই হাসল। যতটা গম্ভীর থাকার চেষ্টা করে ততটা গম্ভীর নয় এই মেয়ে। বাচ্চারা কথার ফাঁকে ইফাজের দিকে তাকালো। ওদের মধ্যে সবাই প্রায় 6 কি 7 বছরের, 2-1 বছর 4 বছরের আছে, যাদের মধ্যে একজন ইলুর সাথে বেশ সখ্যতা গড়ে তুলেছে। ফিহা নামের মেয়েটা ইফাজের দিকে তাকিয়ে বলে উঠল। ইফাজ ছোট্ট করে হাসল। ইলুও ঘাড় ঘুরিয়ে তাকালো ইফাজের দিকে, তবে কিচ্ছু বলল না। ইফাজের সাথে চোখাচোখি হতেই ইলুও চোখ দিয়ে ইশারা করলো বসতে। ইফাজও এসে ইলুর পাশে বসলো। ফিয়া আবারও বলল। ইফাজ দুহাতে চুল পেছনে ঠেলে মৃদু হাসে, আশ্বাস দিয়ে বলে, থেমে যাবে? তোমাদের কি বোরিং লাগছে? সব বাচ্চারাই যেন চেঁচিয়ে ওঠে। ইলু হকচকিয়ে তাকায়, চোখ ছোট ছোট করে বলে, আমি যে এতক্ষণ ধরে তোদের সাথে লুডো খেললাম, তার কি হলো? তখন তো বললি না বোরিং লাগছে। ওদের মধ্যে অন্য একজন বলল, এতক্ষণ তো ভালোই লাগছিল, কিন্তু এখন ইফাজ ভাই জিজ্ঞেস করে বোর লাগছে। ইলু আর চোখে ইফাজের দিকে তাকালো। ইফাজ ক্ষীণ হাসে, সুর টেনে বলে ওঠে, একটা কাজ কিন্তু করা যায়, এতে তোমাদের বাইরেও যেতে হবে না, আর বৃষ্টি থামার জন্য ওয়েটও করতে হবে না। এখানে বসে সময় করে মজা করা যাবে। বাচ্চারা উৎসুক চোখে তাকালো ইফাজের দিকে। সবার চোখ মুখ উজ্জ্বল। ইলুও তাকিয়ে আছে জানার জন্য সবার মূল কেন্দ্রবিন্দু হতে পারে ইফাজ দাম্ভিক হলো। অধের কোণে স্মিত বাঁকা হাসির স্থায়িত্ব হলো। পিয়া সবার নীরবতা ভেঙে উচ্ছ্বাসিত হয়ে জিজ্ঞাসা করলো। ইফাজ মাথা নেড়ে হ্যাঁ বলে। সবাই আরো উৎসুক হয়ে গেল। ইফাজ সবার উচ্ছ্বাসিত মুখের দিকে তাকিয়ে ইলুর দিকে তাকালো। ইলু জিজ্ঞাসু চোখে তাকাতেই ইফাজ বাচ্চাদের উদ্দেশ্যে বলে ওঠে, তোমাদের ইরু আপুকে বলো একটা গল্প বলতে। একটা গল্প শুনলে কিন্তু মন্দ হয় না। বাচ্চাদের খুশি আর ধরে কে, সবাই লাফিয়ে ওঠে। ইলু হতবাক হয়ে যায়, সে কি গল্প বলবে? একাডেমিক বই ছাড়া তো সে আজ পর্যন্ত গল্পের একটা বইও পড়েনি। বাচ্চাদের রূপকথা তো মোটেও জানে না। বাচ্চারা ঘিরে ধরলো ইলুকে। ইলু হতভম্ব হয়ে নাকচ করে উঠল, আমি গল্প পারি না, সত্যি। পারলে বলতাম। আমি পারবো না বলতে, প্লিজ অন্য কিছু করি। বাচ্চারা তাদের কথায় অনড়, তারা গল্পই শুনবে, তাও ইলুর কাছ থেকে। ইলু বিপাকে পড়ে গেল, অসহায় চাহনি নিক্ষেপ করে ইফাজের পানে। ইফাজ প্রসন্ন হাসে। ইলুর খানিকটা কাছে যায়, কানে কানে বলে, সবসময় রূপকথার গল্প বলেই কেন বাচ্চাদের গল্প শোনাতে হবে? মাঝে মাঝে নিজের জীবন থেকে নেওয়া কিছু গল্প তো বলা যায়।
একটা কথা তো জানোই, জীবন নাটকের থেকেও নাটকীয়। ফের সোজা হয়ে বসে গলা ছেড়ে ইফাজ বলে ওঠে, তোমাদের ইলু আপু এখন তোমাদের একটা রোমান্টিক গল্প শোনাবে, উইদার ডিমান্ড স্টোরি। ইলু চমকিত নয়নে তাকায়। বাচ্চারা যেন আজকাল এইসব গল্প শুনতে ব্যাপক মজা পায়। তারাও ইফাজের তালে তালে তাল মিলাল। ইলুর এখন কেমন যেন লাগছে। বাচ্চাদের সাথে সময় কাটাতে তারও ভালো লাগে, কিন্তু তাই বলে এভাবে গল্প বলতে হবে ভাবেনি। ইফাজ ইলুর মাথায় টোকা দিয়ে বলল, এত না ভেবে বলা শুরু করে দাও, একবার শুরু করলে দেখবে আর থামতে ইচ্ছে করবে না। আইনি আপনা আপনি বের হয়ে যাবে মুখ থেকে। ইলু চশমা খুলল, পাশেই রাখলো খুলে। নজর রাখলো সামনের মাটিতে পাতানো বিছানায় বসে থাকা উৎসুক দৃষ্টির বাচ্চাদের দিকে। ঘূর্ণায়মান চোখে আবার ইফাজের দিকে তাকালো। ইফাজ দুহাত বুকে গুজে স্বাভাবিক চোখে তার দিকেই তাকিয়ে আছে। ইফাজের নীলাভ মনির চোখ জোড়ায় তাকিয়ে ইলু ফাঁকা শ্বাস ফেলে। পুনরায় বুক টেনে শ্বাস নেয়, চোখ সরায় না ইফাজের নীলাভ চোখের থেকে। ভরাট গলায় বলা শুরু করে, এক দেশে এক রাজা আর এক রানী ছিল। সেই রাজা রানী পালিয়ে বিয়ে করে। তাদের বিয়েতে রানীর বাবা মা কেউ রাজি ছিল না, যার দরুন পালিয়ে বিয়ে করতে হয়। তারা পালিয়ে এসে ছোট্ট একটা রাজ্যে ওঠে। সেই রাজ্যে তখন খালি ছিল প্রায়, জনমানব নেই বললেই চলে। যারাই ছিল তারাও নিতান্তই অল্প কয়েকজন। সেখানে সবাই মিলেমিশে কাজ করত। তো রাজা রানী প্রথমে একটি ছোট্ট খুপড়িতে থাকা শুরু করে। সেখানকার মানুষই তাদের সেই আশ্রয়টুকু করে দেয়। রাজা ভীষণ ভালো মানুষ ছিলেন। কঠোর পরিশ্রম আর সততা দিয়ে পাশেই একজনের সাথে ছোট্ট একটা দোকান করে তোলেন। যারাই ছিল তারা সবাই সেই দোকান থেকেই টুকটাক কিনত। রাজা রানী এভাবেই সুখে দিন কাটাতো। রাজা রানীকে খুব ভালোবাসত। অভাবের সংসারেও যেন তাদের ভালোবাসায় কমতি নেই। রাজার ধীরে ধীরে ব্যবসা উন্নতি হতে থাকে। সেই ছোট্ট রাজ্য ধীরে ধীরে বড় হতে থাকে, আর দোকানও একদিন বিশাল হয়। কিছুদিন পরেই তাদের ঘর আলোকিত করে ফুটফুটে একটা রাজকন্যার জন্ম হয়। সেই রাজকন্যাকে পেয়ে সবাই অনেক খুশি হয়। সেই রাজকন্যা যেন বাবার একমাত্র প্রাণ ছিল। রাজাও ততদিনে সেই রাজ্যের রাজার পদে পা দেয়। এভাবেই কেটে যেতে থাকে তাদের দিনগুলো। রাজকন্যা বড় হতে থাকে। 2 বছর পরেই তাদের আরও একটি রাজকন্যার জন্ম হয়। 2 রাজকন্যা যেন তাদের ঘরকে মাতিয়ে রাখত। এভাবেই কেটে গেল 12 বছর। বড় রাজকন্যার নাম ছিল তন্দ্রা। হ্যাঁ, তন্দ্রা। সে তখন ক্লাস 8-এ পড়ত, আর ছোট রাজকন্যা ক্লাস 6-এ। তন্দ্রা খুবই শান্তশিষ্ট ছিল, আর ছোট রাজকন্যা সে ছিল ভীষণ দুষ্টু। তো একদা রাজার এক অন্য রাজ্যের রাজার সাথে সখ্যতা গড়ে ওঠে। তাদের রাজ্য তন্দ্রাদের রাজ্য থেকে প্রায় কাছেই ছিল, হেঁটে হেঁটে যাওয়া যেত। 2 রাজ্যের রাজারা তখন একটা নতুন ব্যবসায় হাত দেয়। ধীরে ধীরে 2 পরিবারের মধ্যে ভালো সম্পর্ক হয়। আসা যাওয়া তো প্রায় লেগেই থাকতো। একবার তন্দ্রা আর তার ছোট বোন সেই রাজার বাড়িতে যায়। সেই রাজার আবার এক ছেলে আর এক মেয়ে ছিল। মেয়েটা ছিল তন্দ্রার ছোট বোনের বয়সী। তারা একসাথে প্রায় প্রতিদিন খেলতো। একদিন তন্দ্রা আর তার ছোট বোন সেই রাজ্যের মেয়ের সাথে খেলছিল ছাদে। তারা ছাদেই ছোটাছুটি করছিল। তন্দ্রা খুব শান্ত থাকায় তার এসব ভালো লাগছিল না, তাই সে ছাদের অন্য পাশে বিশ্রাম নিতে চলে যায়। ছাদের কিনারা ঘেঁষে বসতেই তন্দ্রার মাথা ঘুরিয়ে উঠল। হাত রেলিং থেকে ছুটে পেছনের দিকে চলে গেল। বুঝে উঠতে পারল না কিছুই। তার ছোট্ট ফিনফিনে শরীর হেরিয়ে পড়ল পেছনে। চোখ মুখ বন্ধ করে ফেলল ভয়ে। চিৎকার দেওয়ার সময়টুকু পেল না। তবে শরীর নেতিয়ে যাওয়ার আগে এক শক্তপোক্ত হাত এসে তন্দ্রার কোমর আটকে নিল। প্রাণ যায় যায় তন্দ্রার। তখন ভয়ে চোখ খুলে খিচে নিল। বেশ সময় প্রাণ যায় যায় তন্দ্রার। তখন ভয়ে চোখ মুখ খিচেছিল। বেশ সময় চলে যায় সেভাবেই। চোখ মেলল তন্দ্রা। নিজের অস্তিত্ব ঠিকঠাক দেখে ভ্রু কুঁচকাল। সে যে পড়ে যায়নি এটা ভাবতেই তন্দ্রা অবাক হলো। অনুভব হলো তার কোমরে রাখা কারো হাতের অস্তিত্ব। বিচলিত হয়ে সামনে তাকালো। মুহূর্তেই ঝংকার দিল সমস্ত কায়া। চোখ জোড়া স্থির হয়ে গেল সামনে দাঁড়ানো অতীব সুপুরুষের দিকে। তার সদ্য কিশোরী মন হঠাৎ করে শিউরে উঠল। সেই সুপুরুষের চোখ জোড়া ছিল নীল রঙের, যা আকর্ষণ করেছিল তন্দ্রাকে। তন্দ্রা সেদিন সেই পুরুষের প্রেমে পড়ে যায়।
তাদের আলাপচারিতা সেখানে কিছুই হয়নি। তন্দ্রা ভয়ে অস্বস্তিতে দৌড়ে চলে গিয়েছিল সেখান থেকে। এরপর বেশ অনেক দিন তন্দ্রা সেই রাজার বাড়িতে যায়নি। তন্দ্রা কিছুদিন পর স্বাভাবিক হয়, স্কুলে আসা যাওয়া করতে থাকে। এমনি একদিন সেই স্কুলে যাচ্ছিল, সাথে সেদিন তার ছোট বোন ছিল না। স্কুলের সদরে পৌঁছানোর আগেই সেই অতীব সুদর্শন ছেলের সাথে তার দেখা হয়ে যায়। তারা সেদিন পরিচিত হয়। ছেলেটি জানায় তারা সেই রাজার বাড়ির পাশেই থাকে, আর ছেলেটাও একটা কলেজে পড়াশোনা করে। আস্তে আস্তে সখ্যতা হয় দুজনের মাঝে। রোজ ছেলেটা তন্দ্রার সাথে দেখা করত। তন্দ্রার কিশোরী মন তখন প্রেমের দ্বার প্রান্তে করার ছিল। ধীরে ধীরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছোট্ট তন্দ্রা জানতো না যে সে কত বড় ভুল করতে যাচ্ছে। একদিন রাজা জেনে যায় তার প্রাণপ্রিয় কন্যার এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে। সেদিন রাজা ভীষণ বকে তন্দ্রাকে, তার বাহিরে যাওয়া বন্ধ করে দেয়। তন্দ্রার ছোট বোন তখন তার এক আত্মীয়ের বাড়িতে ছিল, যার কারণে বোনের এমন দশা টেরও পায়নি। তন্দ্রা ধীরে ধীরে পাগলামি করতে শুরু করে। ছেলেটার সাথে দেখা করতে না পারায় পাগল হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। একদিন রাতে সেই ছেলেটি লুকিয়ে লুকিয়ে তন্দ্রার সাথে দেখা করতে আসে। তন্দ্রা ছেলেটিকে দেখে কেঁদে কেটেই একাকার হয়ে যায়। তখন তারা দুজনেই সিদ্ধান্ত নেয় তারা একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না, তারা পালিয়ে যাবে এবং বিয়ে করবে। অতঃপর তাই করে। পরের দিন মধ্যরাতে যখন ঘুমিয়ে যায় তখন তারা দুজন সেখান থেকে পালিয়ে যায় এবং তারা বিয়ে করে ফেলে। বিয়ে কিভাবে হয়েছিল ছোট্ট তন্দ্রা কিছুই বুঝতে পারেনি। হুট করে বিয়ে হয়ে গেল। সেই ছেলেটি তাকে নিয়ে গেল একটি ছোট্ট বাড়িতে। সে বাড়িতে নিয়ে গিয়ে ধীরে ধীরে সব যোগাযোগ বন্ধ হয়ে গেল রাজার সাথে। 2-3 দিন তাদের এভাবেই কেটে যায়। কিন্তু একদিন ছেলেটি অনেক রাত করে ঘরে ফিরে। তন্দ্রা অপেক্ষা করছিল তার স্বামীর। রাত 2টো বাজার পর যখন তার স্বামী আসছিল না তখন সে প্রায় দিশেহারা হয়ে পড়েছিল। মধ্যরাতে দরজায় কড়া নাড়ার শব্দ পায় তন্দ্রা। সে দ্রুত পা চালিয়ে দরজা খুলে দেয়। হাসি মুখে সামনে তাকাতেই তার চোখ মুখ পিছিয়ে গেল ভয়ে, কারণ তখন তার সামনে তার স্বামী ছিল না। তার সামনে ইলু দাঁত চেপে মুখ বন্ধ করে ফেলল। কথাগুলো সব দলা পাকিয়ে গেছে গলায়। বাচ্চারা চরম উত্তেজনায় বলে ওঠে, তন্দ্রা কাদের দেখলো বললো না? থামলে কেন ইলু আপু, বলো। ইলু হুট করে উঠে দাঁড়ালো। চোখ জোড়ালো তুমুল বর্ষণ লুকাতে বের হয়ে গেল সেখান থেকে। দৌড়ে পাহাড়ের কিনারায় চলে গেল। পেট চেপে আচানক বসে পড়ল সে। গড় গড় করে বমি করে দিল। ইফাজ দ্রুত এসে ইলুর মাথা চেপে ধরল। ইলু কেঁদে উঠে তৎক্ষণাৎ। তীব্র পেটে ব্যথায় তার গা গুলিয়ে উঠে। বিষাক্ত কালো অতীত মাথা ঘুরিয়ে ওঠে। কাঁদতে কাঁদতে জ্ঞান হারায় ইলু। লুটিয়ে পড়ে ইফাজের বুকে। ইফাজ আগলে নেয় ইলুকে। ইলুর মাথায় হাত রেখে বুককে আগলে নেয়। তার নীলাভ চোখ জোড়া ভয়ঙ্কর হয়ে উঠেছে। অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে শুধু ইলুই না, তারও যে বুক ফেটে যাচ্ছে। ধ্বংস করে ফেলতে ইচ্ছে করছে সবকিছু। ইফাজ ঠোঁট ছুঁয়ে দেয় ইলুর মাথায়। গমগমে গলায় বলে ওঠে, কিছুদিন অপেক্ষা করো চন্দ্রা, আমার শুভ্র স্পর্শে আমার সমস্ত কালো অতীত ধুয়ে মুছে দেব, কথা দিলাম। নিশিরাত। নিম্নয়মান আলো ছড়াচ্ছে অর্ধচন্দ্র। গোলাকার টেবিলে বই মেলে রেখে ঝিমুচ্ছে নিশাত। পড়াশোনা করতে তার ব্যাপক অনীহা। কেন এই কথাটা সে কাউকে বোঝাতে পারে না। আজ 2 দিন হলো নিশাতের কলেজ বন্ধ। পরশুদিন মডেল টেস্ট। সেই প্রস্তুতি বাসায় বসে নিচ্ছে। রাত 10টা বাজে এখন। এই সময় সে কসমিন কালেও বই ধরে দেখেনি, অথচ আজ তাকে পড়তে বসতে হচ্ছে এসব। সেদিন সকালে নিশাত এমন একটা উত্তর দিয়ে নিজেই চমকে গিয়েছিল। কি বলতে কি বলে ফেলেছে সে। রিত তখন কথাটা শুনেও না শোনার ভান করেছে। টেনে হিচড়ে কলেজে নিয়ে গিয়েছিল। বিরক্তিতে নিশাতের মুখটা শুকনো হয়ে গেছে। বারবার শুধু চোখ বন্ধ করেছে আর মেলেছে। হুট করে পেছন থেকে দরজা খোলা শব্দে নিশাত বই থেকে চোখ সরায়। রিত সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে। নিম্নাংশ শুধু ট্রাউজার পরা, উন্মুক্ত গায়ে বিন্দু বিন্দু জল। চুল থেকে টুপটুপ করে জল ছুঁয়ে পড়ছে হৃদের মুখে। নিশাত ঢোক গিলে হৃদের থেকে চোখ সরিয়ে সামনে তাকায়। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলে। এ লোক কি তাকে মেরে ফেলার চিন্তায় আছে? ঠোঁট কামড়ে শক্ত হয়ে বসে থাকে সে। চোখ স্থির রাখে বইয়ে। টুপ করে 1 ফোঁটা জল নিশাতের ঘাড়ের উপর পড়ে। নিশাত মৃদু কেঁপে উঠল। অতর্কিতে পেছনে তাকালো।
হৃদ চেয়ারে হাত রেখে ঝুঁকে আছে নিশাতের উপর, চোখ তার বইয়ে আবদ্ধ। নিশাত লজ্জিত চোখে তাকালো, মিনমিন করে বলল, কাকা কি দেখেছেন? হৃদ বই থেকে চোখ সরিয়ে নিশাতের দিকে তাকায়, গম্ভীর মুখে চেয়ে থাকে খানিক, সরে যায় একটু পরে, কাবার থেকে সাদা টি শার্ট বের করে গায়ে পরে নেয়। ধূপধাপ হেঁটে এসে দাঁড়ালো নিশাতের পাশে। নিশাত পুনরায় সলজ্জ চোখে তাকায়। হৃদ সেসব তোয়াক্কা না করে গাঢ় গলায় বলে, বিকেলেও দেখেছি এই পেজ মেলে বসে আছো, রাত হয়ে গিয়েছে, এখনো তোমার এই পেজ উল্টায় না কেন? আচ্ছা। নিশাত তপ্ত শ্বাস ফেলে, ঠোঁট উল্টে কাদো কাদো হয়ে বলে, মুখস্থ হচ্ছে না তো, কি করব? হৃদ ঠোঁট গোল করে শ্বাস ছাড়ে, প্রশস্ত আঁখি মেলে তাকিয়ে থাকে নিশাতের দিকে। নিশাত অস্বস্তিতে পড়ে, চোখ নামিয়ে নতজানু হয়। হৃদ নিশাতের পাশে চেয়ার টেনে বসে, নিশাতের সামনে থেকে বই টেনে নিজের কাছে নেয়। পরমাণুর মডেল টপিক নিয়ে বসে আছে নিশাত। হৃদ হতভম্ব হয়, চাপা গলায় জিজ্ঞেস করে, এটা নিয়ে বসে আছো কেন? এগুলো কি এখন পড়ার সময়? এটা তো ফার্স্ট ইয়ারের শেষ হয়ে যাওয়ার কথা। নিশাত কাচুমাচু করে, কি বলবে সে? কিছুই তো পারে না, কখনো তো পড়েইনি, পারবে কিভাবে? এখন এসব বলতে গেলে ধমক ছাড়া কিছুই পাবে না। পরিপ্রেক্ষিতে চুপ থাকলো সে। হৃদ কপাল কুঁচকায়, এই মেয়ে যে পড়াশোনায় এতটা অমনোযোগী তা আগে বুঝতে পারেনি, ভেবেছিল হয়তো পড়লেই পারবে, কিন্তু নিশাত একদমই তার উল্টো। হৃদ গাঢ় গলায় বলে ওঠে, আমি লাইন বাই লাইন বলবো, তুমি মনোযোগ দিয়ে শুনবে, আমার বলা শেষ হলে তুমিও বলবে, ওকে? নিশাত মাথা কাত করে সায় জানায়। হৃদ বইয়ে চোখ রেখে ধীর গতিতে পড়তে থাকে। নিশাত অন্য মনস্ক হয়ে তাকায় হৃদের দিকে। হৃদ, এই মানুষটাকে সে একসময় কত ভয় পেত, ঘৃণা করত, সহ্য হতো না। হৃদের কণ্ঠে আদুরে ডাকগুলো বিষাক্ত মনে হতো। হৃদ একবার ছুঁয়ে দিলে সেদিন গা ঘষে ঘষে ছিলে ফেলতো, আর এখন এই মানুষটাই তার হৃদয়ের কম্পনের কারণ। তার নিঃশ্বাস ঘন হয়ে যায় হৃদের একটু সান্নিধ্যতায়। হৃদের কণ্ঠে একবার দূরত্বমা ডাকটা শোনার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে, একটাবার হৃদের ছোঁয়ার জন্য মন হাঁসফাঁস করে। তার সুপ্ত অনুভূতিগুলো যে এবার গলা বাড়িয়ে জানান দিচ্ছে, এই ভয়ঙ্কর প্রেমিকের প্রতি তুই আসক্ত হয়ে গিয়েছিস নিশাত। তোর অবাধ্য মন তোর অজান্তে ভালোবেসে ফেলেছে তাকে। বুঝতে পেরেছো? এবার তুমি বলবে। নিশাতের ধ্যান ভাঙে, শান্ত চোখ জোড়া ছটফট হয়। হৃদ কি বলেছে কিছুই তো সে শোনেনি। নিজের কাজে চরম বিরক্ত হলো নিশাত। হৃদ নির্বিকার তাকিয়ে থেকে বলে, আমি বলছি সাথে সাথে তুমিও বলো, তাহলে এত টাফ লাগবে না। ভালোভাবে মনোযোগ দাও। পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিশাত চেয়েও পারল না মনোযোগ দিতে। হৃদের ফরসাটে মুখশ্রীতে বিন্দু বিন্দু জল, ফিনফিনে ঠোঁট জোড়া পড়ার সাথে সাথে নড়ছে। নিশাত মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে হৃদের দিকে। হৃদ গম্ভীর গলায় বলে ওঠে, কোথায় তাকিয়ে আছো? নিশাত থতমত খেয়ে যায়, দ্রুত মাথা নেড়ে সোজা হয়ে বসে। হৃদ দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞাসা করে, এবার বলো, পরমাণুর কয়টি কেন্দ্র আছে? একটি। কেন্দ্রের নাম কি? ভালোবাসা। নিশাত। হৃদের মৃদু ধমকে চমকে ওঠে নিশাত। বৃহৎ এক ঢোক গিলে নড়ে চড়ে বসে। হৃদ টেবিলের উপর ঠাস করে বই রাখে, অগ্নি চোখে তাকায় নিশাতের দিকে। হৃদ শান্ত রাখতে চাইছে নিজেকে, তবে নিশাতের আচরণে পারছে না সে নিজেকে শান্ত রাখতে। হৃদ ঠান্ডা গলায় বলে ওঠে, প্রমিস করেছিলাম তোমাকে কখনো কষ্ট পেতে দেব না, তাই এখনো চুপ আছি। না হলে আমার ব্যাপারে তোমার কোনো কিছুই অজানা না। কি করতে পারি আর কি করতে পারি না এই ব্যাপারে নিশ্চয়ই নতুনভাবে পরিচিত হতে হবে না? মেঘে ঢাকা পড়ল নিশাতের মুখখানা, বিষাদের ভারাক্রান্ত হলো মন। আধার ঘনিয়ে আসা মুখে বলে উঠল, সরি। ইটস ওকে। তোমাকে আমি আর জোর করব না, কোনো কিছু নিয়েই করব না। তোমার ইচ্ছে হলে পড়বে, নয়তো পড়তে হবে না। হৃদ উঠে গেল। ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরোতে গেলেই নিশাত লাফিয়ে নামলো চেয়ার থেকে, হকচকিয়ে বলে উঠল, কোথায় যাচ্ছেন আপনি? হৃদ হাঁটা থামালো, কিন্তু ঘুরে তাকালো না নিশাতের দিকে। থমথমে গলায় বলল, যে আমার কথা শোনে না তার সাথে আমি থাকবো না। আমার বুকে তার জন্য জায়গাও হবে না। আমি পাশের ঘরে ঘুমাবো, তুমি থাকো তোমার ভালোবাসা নিয়ে। চোখ ফেটে জল গড়িয়ে পড়ল নিশাতে। সংকোচ নিয়ে বলল, এমন করছেন কেন? আমি তো বলেছি আর এমন করব না। হৃদ দরজা খুলে দাঁড়ালো, গম্ভীর গলায় বলে উঠল, সেটা তোমার ইচ্ছা। তোমাকে আমি পড়াশোনায় আর জোর করব না,
কিন্তু ভেবে দেখো ভবিষ্যতে তোমাকে আমাদের মধ্যকার এই গ্যাপটুকুর জন্য যেন আফসোস করতে না হয়। নিষাদকে উপেক্ষা করে চলে গেল হৃদ। লজ্জায় অপমানে দম বন্ধ হয়ে গেল নিষাদের। হৃদ তাকে আজ ইনডিরেক্টলি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে হৃদের সাথে নিষাদ একদমই যায় না। তাদের মধ্যকার সবকিছুতে বিস্তর ফারাক। বইগুলো ছুঁড়ে মারলো বিছানায়। চোখ ভেঙে ততক্ষণে আপন গতিতে বর্ষণ ছুটে চলেছে। পিচ ঢালা রাস্তায় এলোমেলো পা ফেলে হেঁটে যাচ্ছে তুষি। প্রগাঢ়তা বাড়ছে সূর্যের। এই সময়টা ভীষণ বিরক্তিকর মনে হয় তুষির। দুপুরের কড়া রোদে বিক্ষিপ্ত হয়ে যায় দেহ। উত্তপ্ত তুষির মেজাজ খিটখিটে হয়। ব্যাগ থেকে পানির বোতল বের করে এক জায়গায় দাঁড়ালো। বোতলের মুখ খুলে পানি খেয়ে দু একবার মুখেও ঝাপটা দিল। শরীর ঠান্ডা হলেও মন ঠান্ডা হচ্ছে না। পানির বোতল ব্যাগে রেখে আবারও হাঁটা ধরলো সামনে। আজকে কোচিং থেকে সিট আনতে গিয়েছিল। কলেজ বন্ধ থাকায় তুষি বাসায় পড়াশোনা করছে। প্রতিবার পরীক্ষার আগে তুষির পড়াশোনার প্রতি ঝোঁক বেড়ে যায়, এবারও তাই। তবে তুষির মনে হচ্ছে এবারে ব্যাপারটা ভিন্ন। সে চেয়েও এবার সম্পূর্ণ মন লাগাতে পারছে না পড়ায়। বারবার তার অপ্রতিভ মন গহীনে উকি দিচ্ছে আরাফের স্পর্শ। লজ্জায় থমকে যাচ্ছে তার হৃদস্পন্দন। এত দ্রুত যে তার সাথে এসব হয়ে যাবে ভাবতেও পারেনি। আরাফের কাছে সে শুধু ভালোবাসার কথাটা শুনতে চেয়েছিল, কিন্তু আরাফ যে তাকে এর লাইভ প্রমাণ দিবে খুনাক্ষরেও বুঝতে পারেনি সে। স্পর্শগুলো যেন এখনো তাকে শিহরিত করে তোলে। মাঝে দুদিন চলে গেছে। এই দুদিন তুষি আরাফের থেকে নিজেকে গুটিয়ে রেখেছে। একেবারে চরম লেভেলের গুটিয়ে রাখা যাকে বলে। যার সাথে তার জন্মগত শত্রুতা, যার সাথে সে আজীবন ঝগড়াতেই করে এসেছে, তার সাথে এত কিছু হয়ে যাওয়ার পরও কেন যেন সামনে যেতে দ্বিধাবোধ হচ্ছে তুষির। এই দুদিন সে শরীর খারাপের নাটক করে রাতেও মিসেস আঞ্জুমানের সাথেই ঘুমিয়েছে। আরাফ বারবার চেষ্টা করেছে তুষির সাথে কথা বলার জন্য, কিন্তু বারবারই তুষি এড়িয়ে গেছে আরাফকে। আরাফ হাতের নাগালেই পায়নি তুষিকে। এখন ভাবনার বিষয়, কতদিন চলবে এই লুকোচুরি। আকস্মিক কাঁধের ঝাঁকুনি লাগায় চমকে যায় তুষি। চকিতে পেছনে তাকাতেই চোখ মুখ কুচকে ফেলে সে। শ্রেয়া ইনিয়ে বিনিয়ে বলে ওঠে। তুষি এক ভ্রু উচালো, কোমরে দুহাত রেখে কাঠখাট্টা গলায় বলল, হ্যাঁ ভালো তো আছিই, আপনি আমার ভালো থাকার ব্যবস্থা যে করে দিয়েছেন না। শ্রেয়া ঠোঁট উল্টালো। খানিক থেমে তুষির গালে হাত রেখে অনুযোগের সুরে বলল। তুষি রুষ্ট সুরে বলল, মারবে কেন? তোর কি ওনাকে সন্ত্রাসী মনে হয় নাকি? তুষি মৃদু শ্বাস ফেললে। সে কিভাবে বলবে? তার জন্যই তো আরাফের ভালোবাসি বলা সে শুনতে পেয়েছে, আরাফের স্নিগ্ধ স্পর্শগুলো পেয়েছে। কিভাবে বলবে এসব? এক হিসেবে শ্রেয়া তার শুভাকাঙ্ক্ষী। শ্রেয়া সেদিন তাকে এসব করতে না বললে এত ঝামেলাও হতো না। আর তুষি ক্ষীণ দম ছাড়ে। শ্রেয়ার দিকে তাকিয়ে হালকা সুরেই বলে, তা বাদ দে, তোর কি খবর? সেদিন তো তোর হয়ে দিতে পারলাম না চিঠিটা, এরপর কি হলো? শ্রেয়া যেন লজ্জা পেল। চোখ মুখে লজ্জার আভা টেনে বলল, এখন? তুষি চমকালো। শ্রেয়াকে সে না করবে করেও করতে পারছে না। আজকে তো আরাফ তাকে দেখবে না। আরাফ আজকে একটা মিটিংয়ে গেছে, দেখার সম্ভাবনাও নেই। তুষি তবুও নাকচ করল। তুই যা রে, আমি গেলে যদি দেখে ফেলে। তুষি অগত্যায় যাওয়ার ধরলো শ্রেয়ার সাথে। একটা রিক্সা নিয়ে রেস্টুরেন্টের সামনে নামলো। তুষি আশেপাশে দেখে বলল, এখানে আসবেন দেখা করতে? তুষি আর শ্রেয়া ভেতরে গেল। রেস্টুরেন্টটা দোতলা। প্রথম তলায় অন্য সব নর্মাল রেস্টুরেন্টের মতো হলেও দোতলাটা খোলামেলা, অনেকটা অন্যরকম। তুষির ভালো লাগলো পরিবেশটা। এসব জায়গায় খুব একটা আসা হয় না তার। দু একবার ফ্রেন্ডদের সাথে আসা হয়েছে। শ্রেয়া তুষিকে নিয়ে দোতলায় উঠল। এক কোণে দাঁড়িয়ে চারপাশটা তাকালো। রাহমেদ এখনো আসেনি। তুষি মুখ বাঁকালো। ফার্স্ট দিনই এত লেট? ওনার তো উচিত ছিল ফুল হাতে তোর জন্য বসে থাকা, অথচ দেখ তুই এসে বসে আছিস। শ্রেয়া কেন যেন নাক ফুলালো। মিনিট দুয়েক অপেক্ষা করলো। থমথমে গলায় বলে উঠল। শ্রেয়া গটগট পায়ে হেঁটে চলে গেল অন্য পাশে। তুষির দু হাতে বুকে গুজে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে রইল। ভালো লাগছে না কিছু। এখানে আসাটা আদৌ কি ঠিক হয়েছে কিনা সে নিয়ে চিন্তায় আছে সে। তুষি চোখ উল্টে পাল্টে তাকালো চারপাশে। হঠাৎই একটা টেবিলে চোখ পড়তে অন্তরাত্মা কেঁপে উঠল তুষির। শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হলো। সামনের টেবিলে আরাফ বসে আছে। পাশেই তার কিছু কলিগ হয়তো। আরাফ হাত নাড়িয়ে নাড়িয়ে বিভিন্ন কিছু বোঝাচ্ছে। বোঝাই যাচ্ছে মিটিংয়ে এসেছে। তুষির চোখে মুখে অমাবস্যা নেমে এলো। কি করবে এখন?
একবার দেখে ফেললে সব শেষ, বেরিয়েও যেতে পারবে না। তাহলে কি করবে? এবার দেখলে মাটিতে পুঁতে ফেলবে আরাপ। তুষি ভয়াতুর চোখে তাকালো। শ্রেয়াও আসছে না এখনো। কি করবে বুঝতে পারছে না কিছুই। হুট করে আরাপ উঠে দাঁড়ালো, সাথে তার কলিগরাও। তুষি চমকে উঠল। কি করবে করেই পাশে একটা প্লাস্টিকের গাছ দেখলো। উপায়ন্তর না পেয়ে সেই গাছের পেছনে আশ্রয় নিল। দম বন্ধ করে বসে রইল সেখানে। আরাফের আগেই সবাই চলে গেল। আরাফ হেঁটে এসে তুষির ঠিক কিছুটা দূরেই দাঁড়ালো। তুষি মুখে হাত চেপে বসে রইল। আরাফ ফোন বের করে কাকে যেন কল করছে। তুষি শুধু হতবাক হয়ে আছে এখানে বসে। আরাফ দেখলে একটা বিস্ফোরণ ঘটবেই, আর সেই বিস্ফোরণ শেষমেশ ঘটালোই একজন ওয়েটার। ম্যাম, আপনি এখানে বসে আছেন কেন? ওয়াশরুমটা ডান দিকে। তুষি হকচকিয়ে উঠল। ওয়েটারের আওয়াজে আরাফও ঘাড় ঘুরিয়ে তাকালো। সাথে সাথেই তুষির ফোনটা বেজে উঠল। তুষি বরফ হয়ে গেছে ইতিমধ্যে। কি থেকে কি হয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছে না সে। আরাফ ফোন কান থেকে নামালো। তুষিকে এখানে দেখে হতভম্ব হয়ে গেল। তুষিও শুকনো ঢোক গিলল। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে গাছের পেছন থেকে বেরিয়ে আসে। ব্যাগ থেকে ফোন বের করে রিসিভ করে কানে তুলে নেয়। বলে, হ্যালো, আমি কোচিংয়ে আছি, রেস্টুরেন্টে একদম যাইনি আমি, একদমই না।